হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি এনশিয়েন্ট হিস্ট্রির ডাব্লিউবিসিএস এর পিওয়াইকিউ নিয়ে 2000 থেকে 2023 পর্যন্ত কী কী প্রশ্ন ডাব্লিউবিসিএস এ এসেছে, কী ধরনের প্রশ্ন বারবার রিপিট হয়েছে সেই সব নিয়ে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বিগত 20 থেকে 23 বছরে কী কী প্রশ্ন বারবার এসেছে, কী কী প্যাটার্ন তারা ফলো করেছে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই এই টাইমলাইনটা দেখে নিই যে মধ্যযুগ কোথা থেকে শুরু হয়েছে আর কত দূর পর্যন্ত। তো ভারতের মধ্যযুগ সাধারণত 18 সেঞ্চুরি থেকে শুরু হয়ে শেষ হয়েছে 18 সেঞ্চুরি বিদেশিদের আগমন পর্যন্ত। তো এই সময়কালে বিভিন্ন আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল, যেমন ধরো রাজপুত, চোলা, পান্ডিয়া, পালা, রাষ্ট্রকূট। তারপরে 1206 আগমন হয় দিল্লি সালতানাতে, তারা সাম্রাজ্য বিস্তার করে। এই দিল্লি সালতানাতের মধ্যে ছিল স্লেভ, খলজি, তুগলক, সৈয়দ, লোদি ডাইনেস্টি। দিল্লি সালতানাতের সাথে সাথে আরও কিছু আঞ্চলিক সাম্রাজ্য প্রভাব বিস্তার করেছিল সাউথের দিকে, যেমন বিজয়নগর, বাহমনি, ডেকান। ঠিক আছে, প্যারালালি চলছিল মুঘল সাম্রাজ্যের আধিপত্য। মুঘল সাম্রাজ্যের আধিপত্যের টাইমলাইনটা হচ্ছে 1526 থেকে 1707 পর্যন্ত। ঠিক আছে, এরপরে এর সাথে সাথে আরও কিছু রিজিওনাল পাওয়ারও উঠে এসেছিল, যেমন ধরো মারাঠা, শিখ, রাজপুত, নবাব। তো বিভিন্ন ঐতিহাসিকদের মতে 18 শতকে ব্রিটিশের আগমনের সাথে এই মধ্যযুগে সমাপ্তি ঘটে। তাহলে এবার আমরা দেখে নিই যে পিওয়াইকিউতে মানে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন আমরা মেডিভেল ইন্ডিয়া থেকে পেয়েছি। দেখো 2023-এর প্রশ্ন। প্রথম প্রশ্নে আসা যাক, হু বিল্ড আদিনা মস্ক অফ পান্ডুয়া? পান্ডুয়াতে কে আদিনা মস্ক তৈরি করেছিল? অপশান দেখে নাও, ফিরোজ তুগলক, হুসেন শাহ, সিকান্দার শাহ, জৈনুল আবেদিন। উত্তর হবে সিকান্দার শাহ। এই প্রশ্নের সাথে সাথে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ মস্কের উদাহরণ দেখে নিই। যখন প্রশ্নের সাথে সাথে রিলেটেড টপিকগুলো কভার করতে যাবে তখন আর দেখবে এই মধ্যযুগটা খুব একটা বোরিং আর টাফ লাগছে না। আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই কী করি, এই মধ্যযুগের টপিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। একটা মনে হয় হিউজ, খুব ট্রিকি মনে হয়, কিন্তু প্রশ্নের সাথে সাথে যদি আমরা ছোট্ট করে জিস্ট দেখে নিই তাহলে আমাদের মনে রাখতেও সুবিধা হবে আর এটাকে খুব একটা কঠিনও মনে হবে না। আচ্ছা, তাহলে একটা যে মস্কের একটা ক্রোনোলজি যেটা মেডিভেল ইন্ডিয়াতে ছিল ওটা আমরা একটু দেখে নিই। যেমন ধরো কুতুবউদ্দিন আইবক, আমরা সবাই জানি কুতুব মিনার তৈরির স্টার্ট করেছিল কিন্তু শেষ করেছিল ইলতুৎমিশ, তাই তো? আবার দেখো যে মস্ক তৈরি করেছিল কুতুবউদ্দিন সেটা বলেছে কুয়াতুল ইসলাম মস্ক। ঠিক আছে, এবার তারপরে আসি আলাউদ্দিন খলজিতে। সে কি করেছে, সে আলাই দরওয়াজা অ্যাড করেছে কুতুবউদ্দিনের কমপ্লেক্সের মধ্যে। তারপরে দেখো ফিরোজ শাহ তুগলক, সে বানিয়েছে জামা মসজিদ। কোথায়? ফিরোজাবাদে। আচ্ছা, জামা মসজিদ কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গায় জামা মসজিদ তৈরি হয়েছে, জামা মসজিদ কিন্তু একটা নয়, বিভিন্ন রুরালের টাইম পিরিয়ডে জামা মসজিদ তৈরি হয়েছে, ওইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি আসছি পরপর। পরেরটা দেখো সিকান্দার শাহ, যেটা বলেছি যে প্রশ্নটা এসছে, আদিনা মস্ক তৈরি করেছেন পান্ডুয়াতে। তারপরে বাবর, যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদের নোট ডাউন করতে হবে। ঠিক আছে, বাবর দেখো কাবুলি বাগ মসজিদ তৈরি করেছেন পানিপথে। তারপরে শেরশাহ সুরি করেছেন কিলাউল কুন্না মসজিদ, পুরানা কিলা, এটা খুব ইম্পর্টেন্ট, পুরানা কিলা। আকবর দেখো তৈরি করেছে জামা মসজিদ ফতেপুর সিক্রিতে। তেমনি শাহজাহানের জামা মসজিদ তৈরি হয়েছে দিল্লিতে। ঔরঙ্গজেব জামা মসজিদ তৈরি করেছেন বানারসে। এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জামা মসজিদে 3 জায়গায় 3 জন। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে। এবার পরের প্রশ্নে আসি, হু ওয়াজ দ্য 10th অ্যান্ড লাস্ট গুরু অফ শিখ? অপশান দেখো, গুরু রামদাস, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ আর
গুরু টেক বাহাদুর। অপশন সি হচ্ছে গুরু গোবিন্দ। এই প্রশ্নের সাথে সাথে আমরা যে 10টা শিখ গুরু ছিলেন, কে কী কাজ করেছেন, কী গুরুত্বপূর্ণ সময়কাল, তার সময়কালে তথ্য আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন দেখো, গুরু নানক দেব, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছেন, উনি প্রথম গুরু, এটা ইম্পর্টেন্ট খুবই। তারপরে দেখো গুরু অঙ্গদেব বা অঙ্গদ দেব, উনি কী করেছেন, উনি হচ্ছেন ইন্ট্রোডিউস করেছেন গুরুমুখী স্ক্রিপ্ট। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে ইম্পর্টেন্ট দেখো চতুর্থ গুরু, গুরু রামদাস, উনি কী করেছেন, অমৃতসরে নগরী প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, তারপরে দেখো পরের গুরু, গুরু অর্জুন দেব, আদি গ্রন্থ সংকলন করেন উনি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে অপশনটা ছিল গুরু হরগোবিন্দ। ঠিক আছে, গুরু হরগোবিন্দ কী করেছেন, ইন্ট্রোডিউস করেছেন কনসেপ্ট অফ মিরিপিরি, যেটা হচ্ছে আধ্যাত্মিক ও সামরিক ক্ষমতার একটা মিশ্রণ। এই কনসেপ্টটা উনি নিয়ে এসেছিলেন। তারপরে দেখো গুরু টেক বাহাদুর, যিনি শহীদ হয়েছিলেন, ধর্মের স্বাধীনতা রক্ষার্থে উনি শহীদ হয়েছিলেন, নবম গুরু। আর শেষ গুরু দেখো গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, এরপর থেকে মানে উনি দশম গুরু এবং শেষ গুরু, এরপরে গুরু গ্রন্থ সাহিবকেই চিরন্তন গুরু হিসেবে শিখ ধর্মে গ্রহণ করা হয়েছে। তারপরে প্রশ্ন আসে, নেম অফ সুলতান হু ফার্স্ট অর্গানাইজ এক্সপিডিশন টু কনকিউর দ্য ডেকান। কে, কোন ফার্স্ট সুলতান ফার্স্ট ডেকানকে কনকিউর করেছিল? উত্তর হবে আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সাথে সাথে আমরা দেখে নিই আলাউদ্দিন খলজির আর কি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে এই পরীক্ষার জন্য। যেমন ধরো, আলাউদ্দিন খলজি ইন্ট্রোডিউস করেছিল মার্কেট কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। তারা স্ট্যান্ডিং আর্মিকে ডিরেক্টলি পে করতো ক্যাশ, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিল। তার সময়কার কমান্ডার ছিল মালিক কুফুর, এটা তো বিভিন্নবার প্রশ্ন এসছে বিভিন্ন পরীক্ষায়। তিনি অ্যাবলিশ করেছিল ইকতাদারি সিস্টেম। ঠিক আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রশ্নের সাথে আমরা দেখে নিই সালতানাতে যে আরও গুরুত্বপূর্ণ যে রাজারা ছিল তাদের আমলে কী কী গুরুত্বপূর্ণ তথ্য বা কী কী ঘটনা ঘটেছে। শুরু করি বলবন দিয়ে। আচ্ছা, বলবনের রিয়েল নাম যেটা ছিল গিয়াসউদ্দিন বলবন। উনি রক্ত ও আয়রন পলিসি চালু করেছেন, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, এটাও ইম্পর্টেন্ট। তিনি মোনার্কিকে স্ট্রেংথেন করেছিলেন। জিল ই ইলাহি, এই যে ওয়ার্ডটা জিল ই ইলাহি, ঈশ্বরের ছায়া, তিনি নিজেকে বলতেন। ঠিক আছে, তাই সময়কালে প্রচুর ক্লাশ হতো নবাবদের সাথে। ঠিক আছে, তিনি ইন্ট্রোডিউস করেছিলেন সিজদা আর পাইবস, ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটা। সিজদা অ্যান্ড পাইবককে ইন্ট্রোডিউস করেছেন বলবন। পরের রাজাতে আসি, মোহাম্মদ বিন তুগলক। ওনাকে বলা হয়েছে হুজুকি বুধ, উইজডম গন ম্যাড, মানে পাগলা রাজা যেটা আমরা বলতাম, ওনাকে বলা হয়েছে। কেন বলা হয়েছে? উনি এমন কিছু জিনিস ঘটিয়েছিলেন তার রাজত্বকালে, এমন কিছু ডিসিশন নিয়েছিলেন তা ইমপ্লিমেন্টই হয়নি, হঠকারিতা যেটাকে বলে। যেমন ধরো, তিনি ইন্ট্রোডিউস করেছেন টোকেন কারেন্সি। তিনি অ্যাটেম্প্ট নিয়েছিলেন তার ক্যাপিটাল শিফট করতে দিল্লি থেকে দৌলতাবাদে। তিনি প্ল্যান করেছিলেন এক্সপেডিশন করবেন খুরস্তান অ্যান্ড ইরাকে, কিন্তু সেই পরিকল্পনা নর্মালাইজই হয়নি। তিনি দোয়াব অঞ্চলের ট্যাক্সকে ইনক্রিজ করেছিলেন, মানে বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি তার এম্পায়ারকে এক্সপ্যান্ড করেছেন কাশ্মীর থেকে সাউথ ইন্ডিয়া পর্যন্ত, কিন্তু সাস্টেন করতে পারেনি, মানে কন্ট্রোল করতে পারেনি। এত বড় সাম্রাজ্য কন্ট্রোল করা একজনের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আচ্ছা, তার সময়কালে যে স্কলার ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট, ইবন বতুতা। পরে রাজাতে আসি, ফিরোজ শাহ তুগলক। মানে এগুলো কোনগুলো বলো তো? এই যে অপশানে যে দিয়েছে, এই অপশানের যে রাজাগুলো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। যেমন ধরো, ফিরোজ শাহ তুগলক কী করেছিলেন?
দিওয়ানি খিরাত, দিওয়ানি ওয়াগদান, এই দুটো চ্যারিটি উনি এস্টাবলিশ করেছিলেন। তিনি ইম্পোজ করেছিলেন জিজিয়া কর, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিনি প্যাট্রনেস ছিলেন হিন্দু, পার্সিয়ান স্কলার, বোধ স্কলারে। তিনি তৈরি করেছিলেন ফিরোজ শাহ কোটলা দুর্গ আর কি, ইন দিল্লিতে। ঠিক আছে, এবার পরের প্রশ্নে আসি। বেশি ডিটেলসে বললে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমাদের তাড়াতাড়িও শেষ করতে হবে আর সব কিছুও কভার করতে হবে। পরের প্রশ্ন আসি, দেখো, বিটুইন হুম ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ফট ইন 1526? আমরা সবাই জানি বাবর আর ইব্রাহিম লোদি, এরপরেই মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটেছিল। ঠিক আছে, এই ফার্স্ট ব্যাটল অফ পানিপথের সাথেই আমরা দেখিনি আরও যে দুটো ব্যাটল হয়েছিল পানিপথে, কার সময়কালে ছিল, কে কে ছিল, তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো। যেমন দেখো, সেকেন্ড ব্যাটল অফ পানিপথ হয়েছিল 1556-তে। কে ছিল, কাদের মধ্যে হয়েছিল? আকবর বৈরম খান, সাথে হয়েছিল হিমু অ্যান্ড আদিল শাহ সুরি। আকবর বৈরম খান একদিকে আর হিমু আর আদিল খাহ সুরি হয়েছিল। কে জিতেছিল, জয়লাভ করেছিল আকবর। নেক্সট দেখো, থার্ড ব্যাটল অফ পানিপথ হয়েছিল 1761-তে। কারদের মধ্যে হয়েছিল? আহমেদ শাহ আবদালি, মানে আফগান রুলার, সাথে মারাঠা। ঠিক আছে, এইটাই কে জয়লাভ করেছিল? এতে মারাঠারা পরাস্ত হয়েছিল এবং আফগান পাওয়ার এই সময় থেকেই ভারতে আধিপত্য বিস্তার হতে শুরু করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হু ইন্ট্রোডিউস দিন ই ইলাহি? অপশান দেখো, বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। উত্তর হবে আকবর। ঠিক আছে, তারপরে দেখো, এই আকবরের এই প্রশ্নের সাথে দেখে নিই আকবরের সময়কালে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। যেমন ফার্স্টেই দেখেছি সেকেন্ড ব্যাটল অফ পানিপথ আকবরের সাথে হয়েছিল। আচ্ছা, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মও দেখে নিই। যেমন ধরো, উনি ইন্ট্রোডিউস করেছিল মনসবদারি সিস্টেম। তার কোটি রেভিনিউ অফিসার ছিল টোডার মল। তার আমল হচ্ছিল 10 সালা সিস্টেম। ঠিক আছে, কিছু রিলিজিয়াস পলিসি যেমন ধরো প্রমোট করেছিল সহিকুল বা সুলিকুল, মানে ইউনিভার্সাল টলারেন্স। উনি একজন টলারেন্স কিং ছিলেন, মানে বিভিন্ন ধর্মের তিনি পৃষ্ঠপোষক করতেন, হিন্দু, তারপরে মুসলিম, খ্রিশ্চান। ঠিক আছে, তিনি জিজিয়া করকে অ্যাবলিশ করেছিলেন। এস্টাবলিশ করেছিলেন ইবাদতখানা, কোথায়? ফতেপুর সিক্রিতে। এবং নতুন একটা ফেথ উনি প্রতিস্থাপন করেন, তাকে বলা হয়েছে দিন ই ইলাহি। ঠিক আছে, চলো আরও কিছু আর্কিটেকচার তার আমল হয়েছে, যেমন ধরো বুলন্দ দরওয়াজা, তারই করেছিল নবরত্নজ। তার মধ্যে ছিল আবুল ফজল, যে লিখেছিল আকবরনামা, আইনি আকবরী। পরের প্রশ্নে আসি, হু নোন অ্যাজ আলমগীর ওয়ান? উত্তর হবে ঔরঙ্গজেব। এবার ঔরঙ্গজেবের একটা কন্ট্রিবিউশনগুলো কিছু দেখে নিই। যেমন ধরো, সাম্রাজ্যের বিস্তার সর্বাধিক হয়েছিল এই সময়কালে, মানে ডেকান থেকে শুরু করে একদম দক্ষিণে যতদূর যাওয়া যায়। তিনি কিন্তু আবার জিজিয়া করকে রিইম্পোজ করেছিল। যেমন আগেই দেখেছি আকবর কি করেছে, অ্যাবলিশ করে দিয়েছে, কিন্তু পরের যে ঔরঙ্গজেব উনি আবার রিইম্পোজ করেন। আকবর ছিল কিন্তু টলারেন্স, রিলিজিয়াস টলারেন্স, কিন্তু ঔরঙ্গজেব ছিল ইনটলারেন্স। এই জন্য তো জিজিয়া কর নিয়ে এসেছিল আবার হিন্দুদের ওপর। আর কী কী ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন হয়েছিল আর ঔরঙ্গজেব দ্বারা, যেমন ধরো বাদশাহী মস্ক, বিবি কি মুকবারা, মোদি মসজিদ, জামা মসজিদ যেটা বারাণসীতে। আচ্ছা, এর সাথে সাথে যে মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য কীর্তি ঘটেছিল, সেই স্থাপত্য কীর্তি কার সময়কালে কী ঘটেছিল একবার একটু আমরা দেখে নিই। বাবরের সময় চারবাগ গার্ডেন,
যেমন রামবাগ, ঠিক আছে। হুমায়ুনের সময় যেটা, যেমন হুমায়ুন টম্ব তার ওয়াইফ হাজি বেগম তৈরি করেছিলেন। আকবর ফতেপুর সিক্রি, জামা মসজিদ, বুলন্দ দরওয়াজা, আগ্রা ফোর্ট, এলাহাবাদ ফোর্ট। জাহাঙ্গীর, জাহাঙ্গীর দেখো ট্রোম অফ ইলিমার উল দৌলা। জাহাঙ্গীরের সময় আসলে অতটা আর্কিটেকচারের উপরে বেশি কিছু ঘটনা ঘটেনি, কিন্তু জাহাঙ্গীর নিজে চিত্রকলার উপরে খুব ইন্টারেস্ট দেখাতেন, ঠিক আছে। পরের দেখো শাহজাহানের সময় যেমন তাজমহল তৈরি হয়েছিল, রেড ফোর্ট হয়েছিল, উনি জামা মসজিদ তৈরি করেছেন দিল্লিতে। পিকক থর্ন ভীষণ ইম্পর্টেন্ট। ঔরঙ্গজেব আগেই দেখেছি, বাদশাহী মস্ক, বিবিকা মুকবারা, মতি মসজিদ আর জামা মসজিদ বারাণসীতে। পরের প্রশ্ন আসি, হু ইজ নোন অ্যাজ প্যারট অফ ইন্ডিয়া? উত্তর হবে আমির খসরু। আচ্ছা, মুঘল সম্রাটদের কোর্টে কোন কোন পোয়েট ছিল এবং তাদের লেখা গ্রন্থগুলো একবার আমাদের দেখে নেওয়া দরকার। কিন্তু তার আগে আমি অপশানগুলো দেখে নিই, অপশানগুলো এরা কারা। যেমন ধরো জিমুদ্বাহন, উনি হচ্ছেন একজন হিন্দু ল স্কলার ছিলেন, ঠিক আছে। ওনার লেখা বইয়ের নাম দয়তত্ত্ব বা দয়াতত্ত্ব। আল বেরুনিয়া, উনি পার্সিয়ান স্কলার ছিলেন। উনি কোন সময় এসেছিলেন? মোহাম্মদ গজনির সময়। ওনার লেখা বই কিতাবুল হিন্দ। ইবন বতুতা, উনি মরক্কো থেকে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন, তার লেখা বই রহিলা বা রিহালা। আমির খসরু দেখো, উনি তুগলকনামা লিখেছেন, তুতিহীন লিখেছেন। ওনাকেই প্যারট অফ ইন্ডিয়া বলা হয়। উনি একজন মিউজিশিয়ান ছিলেন। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দিল্লি? কে? ইব্রাহিম লোদি, তাই তো। লাস্ট সুলতান অফ দিল্লি এই লোদি, ইব্রাহিম লোদির সাথেই বাবরের যুদ্ধ হয়েছিল, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। তারপর থেকে মুঘল সাম্রাজ্য বিস্তার ঘটে। পরের প্রশ্ন আসি, নেম দ্য সুলতান অফ দিল্লি হু ইন্ট্রোডিউসড নর্থ ইস্ট ফ্রন্টিয়ার পলিসি? কে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার? ঠিক আছে, আমরা নর্থ সাউথ দেখেছি, ডেকান দেখেছি, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি, হচ্ছে বলবন। আমরা এই যে অপশানগুলো রয়েছে, যেমন ইলতুৎমিশ, বলবন, রিজা আলাউদ্দিন, এদের ইম্পর্টেন্ট রিফর্মগুলো একবার দেখে নিই। যেমন ইলতুৎমিশ দেখো, ইলতুৎমিশ হচ্ছে উনি স্লেভ ডাইনেস্টিকে বিলং করেন। ইনি ইকতা সিস্টেম চালু করেছিলেন, রিজিয়া স্লেভ ডাইনেস্টির। বলবন দেখো, সুলতান সোভেরিয়ান পলিসি, এই নীতি উনি চালু করেছিলেন, মানে কঠোরভাবে আইন শৃঙ্খলাকে আর নোবেলদের যে ক্ষমতাকে সীমিত করে রাখতেন। তারপরে দেখো আলাউদ্দিন খলজি, উনি খিলজি ডাইনেস্টি থেকে বিলং করেন। উনি মার্কেট রিফর্ম এনেছিলেন, রেভিনিউ রিফর্ম করেছিলেন, প্রাইস কন্ট্রোল করেছিলেন, ঠিক আছে। মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেছিলেন। তারপরে তাদের মিলিটারিদের ক্যাশ পেমেন্ট করতেন। এই হচ্ছে তাদের সময়কার রিফর্ম। এই গেল 2023 প্রশ্ন। পরে আসি 2022। প্রথম প্রশ্ন দেখো, দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ ফলোয়িং ডাইনেস্টি অফ দিল্লি সালতানাত। ক্রোনোলজিগুলো দেখো, আমি একটা ছোট্ট নিমোনিক এখানে বানিয়েছি তোমাদের মনে রাখার জন্য। সাম কাইন্ড টাইগার স্টে লাউড, এস ফর স্লেভ ডাইনেস্টি, কে ফর খিলজি, টি ফর তুগলক, স্টের এস ফর সৈয়দ, লোধি। মানে স্লেভ ফার্স্ট, খলজি, তুগলক, সৈয়দ, লোধি। এবার এর ইম্পর্টেন্ট ফাউন্ডারগুলো একবার দেখে নিও। স্লেভে যেরকম কুতুবুদ্দিন আইবক, খিলজিতে হচ্ছে জালাউদ্দিন খিলজি, তুগলকে হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক, সৈয়দে হচ্ছে খিরিজ খান, লোধিতে হচ্ছে বাহালুল খান লোধি। আর টাইম পিরিয়ডটা একবার দেখে নিও। আচ্ছা, তাহলে অপশানটা কি হবে? ফার্স্টে কে? স্লেভ ডাইনেস্টি বা মামালুক বা ইলবেরি ডাইনেস্টিও বলা হয়, যেমন ইলবেরি তুর্ক,
তারপরে খিলজি, তারপরে তুগলক, এখানে সৈয়দটা স্কিপ করা আছে, এখানে লোধি আছে। এই অপশানটা হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হু বিল্ড বুলন্দ দরওয়াজা? আমরা আগেই দেখে নিয়েছি, কে হবে? আকবর। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিই যে মুঘল সাম্রাজ্যের মধ্যে যে ইম্পর্টেন্ট সম্রাটরা ছিল তারা কোন কোন আর্কিটেকচার তৈরি করেছিলেন। আগেও যদিও দেখেছি, আরেকবার রিক্যাপ করে নিই। যেমন হুমায়ুন, সময় হয়েছিল হুমায়ুন টম্ব। আকবর, ফতেপুর সিকরি, আগ্রা ফোর্টকে এক্সপ্যান্ড করেছিল আর কি, বুলন্দ দরওয়াজা। শাহজাহান, তাজমহল, রেড ফোর্ট, জামা মসজিদ। অরঙ্গজেব, বিবি কা মকবারা। ঠিক আছে, আবার হয়েছে জামা মসজিদও করেছিল বারাণসীতে। পরের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য মুঘল প্রিন্সেস অ্যাসোসিয়েটেড উইথ আবুল ফজল? কোন প্রিন্সেসের সময় ছিল আবুল ফজল? সেলিম। ঠিক আছে, একবার দেখে নিই কোন কিংয়ের সময় কোন কোন কোর্ট স্কলার ছিলেন, তাদের অবদান। যেমন আকবরের সময় ছিল দেখো আবুল ফজল, রাজা টোডারমল, রাজা বীরবল, ফেইজি। ঠিক আছে, জাহাঙ্গীরের সময় ছিল আবুল হাসান। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দিল্লি সালতানাতে আলাউদ্দিন খিলজির সময় ছিল বারুনি, জিয়াউদ্দিন বারুনি। বিন তুগলকের সময় ছিল আমির খসরু। পরের প্রশ্ন আসি, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ডু নট ম্যাচ? কোশ্চেনটা ভালো করে পড়বে। ডু নট ম্যাচ, দেখো জৌনপুর, অতলা মসজিদ, মানে লোকেশন বলেছে আর মসজিদ বলেছে, কোন মসজিদের কোথায় লোকেশন। জৌনপুর, অতলা মসজিদ। মালবা, জাহাদমহল, আজমির, কুবাতুল ইসলাম, গৌড়, বড়াশোনা মসজিদ। এটা ঠিক আছে জৌনপুরে, মালবাতেও ঠিক আছে, আজমিরের এটা ভুল আছে। কুবাতুল ইসলাম কোথায় আছে? দিল্লিতে। আচ্ছা, এর সাথে সাথে আমরা আরও কিছু মেডিভেল পিরিয়ডের প্যালেসগুলো দেখে নিই। যেমন ধরো জৌনপুরে বলেছি অজন্তা মসজিদ, অতলা মসজিদ। আরও একটা আছে জাঞ্জিরি মসজিদ। গৌড়ে দেখে নিয়েছি বড়াশোনা মসজিদ, মালবাতে জাহাজ মহল, দিল্লিতে হচ্ছে কুতুব মিনার, কুয়াতুল ইসলাম মস্ক। ঠিক আছে, আগ্রাতে আগ্রা ফোর্ট, আগ্রাতে তাজমহল, দিল্লিতে রেড ফোর্ট আছে, আজমিরে আজমির শরীফ দরগা নাকি কুয়াতুল ইসলাম। ঠিক আছে, এগুলো একটুখানি দেখে নিও, এখানে একটা ছোট্ট করে চার্ট দেওয়া আছে। পরের প্রশ্ন, হু রোড হুমায়ুন নামা? উত্তর হবে গুলবদন বেগম। কে ছিলেন এই গুলবদন বেগম? উনি ছিলেন ডটার অফ বাবর, হুমায়ুনের সিস্টার। ঠিক আছে, হুমায়ুনের সিস্টার যে লিখেছিলেন হুমায়ুন নামা, কার রিকোয়েস্টে? তার নেফিউ আকবরের রিকোয়েস্টে। হু ইউজড তুলঘুমা অ্যাজ এ মিলিটারি টেকনিক ফর দ্য ফার্স্ট টাইম? বাবর। উনি তুলঘুমার টেকনিকই অ্যাপ্লাই করেছিলেন ফার্স্ট ব্যাটল অফ পানিপথে ইব্রাহিম লোদির সাথে, এবং জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, চাঁদ বিবি রুলার ওভার হুইচ অফ দ্য ডেকান সালতানেট? অপশন হবে আহমেদনগর। আচ্ছা, আমি আগেই বলেছি যে দিল্লি সালতানাতের সময়ে কিছু আঞ্চলিক সাম্রাজ্য বিস্তার হয়েছিল। বাহমানি সালতানাত একটা পাহাড়পুর মুসলিম কিংডম ছিল সাউথ ইন্ডিয়াতে সেই সময়। তাদের নিজস্ব কিছু ঝগড়া বিবাদ লড়াই, এগুলোতে এই বাহমানি সালতানাতই ভেঙে 5টা ছোট ছোট আঞ্চলিক রাজ্যে আকার ধারণ করে। কি কি সেটা? সেটা হচ্ছে বিজাপুর, আহমেদনগর, বেরিয়ার, গোলকোন্ডা, বিদর। ঠিক আছে, এবার এই যে 5টা আঞ্চলিক যে সাম্রাজ্য, তাদের কিছু গুরুত্বপূর্ণ রাজাদের কথা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন এই কোশ্চেনটা এসে গেছে, চাঁদ বিবি আহমেদনগরের সময় ছিলেন, আর কোন কোন গুরুত্বপূর্ণ লড়াই হয়েছিল সেই সময়। যেমন ধরো আহমেদনগরে হুসেন নিজাম শাহ ওয়ান, এই সময় হয়েছিল ব্যাটেল অফ তিলাকোটা। কাদের সাথে হয়েছিল? বিজয়নগর এম্পায়ারদের সাথে।
তুমি চাঁদ বিবি দেখেই নিলে। তারপরে দেখো গোলকোন্ডাতে দেখো মোহাম্মদ কুলি কুতুব শাহ, উনি কী করেছিলেন? উনি দ্য ফাউন্ডার অফ দ্য হায়দ্রাবাদ। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম ছোট ছোট টপিকগুলো এখানেই কভার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন আসি, হু অ্যামং দ্য ফলোয়িং সুলতান অর্গানাইজড ইকতা আর্মি কারেন্সি অ্যান্ড আদার মোস্ট ইম্পর্টেন্ট অর্গান অফ দিল্লি সালতানাত? ইকতা সিস্টেম কে চালু করেছিল? ইলতুৎমিশ। এটার কোনো দুরকম কিছু হবে না, এটাই একদম সবাই জানে, এরকম একটা প্রশ্ন আর কি। আচ্ছা, এর সাথে সাথে আগে দেখে নিই আর যারা শাসক ছিল তাদের অবদান কী কী ছিল। ইলতুৎমিশ দেখেই নিলে, তিনি ইকতা ব্যবস্থা মজবুত করেছিলেন, খলিফার স্বীকৃতি লাভ করেছিলেন, ঠিক আছে? বালবান দেখো, বালবান কী করেছিলেন? স্ট্রেংথেন দ্য রয়্যাল অথরিটি, রাজসিংহ শাসনকে শক্তিশালী করেছিল, ঠিক আছে? কঠোর আইন শৃঙ্খলা আর নবাবদের বিদ্রোহ দমন করেছিল। মোহাম্মদ বিন তুগলক দেখো, বিন তুগলক কী করেছিল? টোকেন কারেন্সি চালু করেছিলেন, রাজধানী শিফট করেছিলেন দিল্লি থেকে দৌলতাবাদে, ঠিক আছে? আলাউদ্দিন খিলজি কী করেছিল? মার্কেট রিফর্ম করেছিল, প্রাইস কন্ট্রোল করেছিল, এক্সপ্যান্ড করেছিল দিল্লি সালতানাতকে সাউথের দিকে। আচ্ছা, পরের প্রশ্ন আসি, হু অ্যামং দ্য মুঘল এম্পায়ার অর কোর্টিয়ার মেড অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ট্রান্সলেশন অফ উপনিষদ ইন্টু ফার্সি? কে করেছিলেন? দারা শিখো। দারা শিখোটা কে ছিলেন? উনি ছিলেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। উনি ট্রান্সলেট করেছিলেন উপনিষদকে ফার্সিতে, ঠিক আছে? পরে উনি হেরে যান ঔরঙ্গজেবের সাথে এবং ঔরঙ্গজেব তারপরে সেটা টেক ওভার করে। আচ্ছা, এবার একটু দেখে নিই, এই প্রশ্নের সাথেই দেখে নিই যে মোগল সম্রাটদের সময়কালে কী কী কন্ট্রিবিউশন ছিল, এক লাইনে দেখে নিই। যেমন ধরো বাবরের সময়, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, এটা খুব ইম্পর্টেন্ট। হুমায়ুন কী করেছিলেন? টেম্পোরারি তার কিংডম লস্ট হয়েছিল, কিন্তু তিনি রিগেইন করেছিলেন পার্সিয়ান সাপোর্টদের সাথে। আকবর দেখো, উনি দিনহি ইলাহি, উনি রিলিজিয়াস টলারেন্স ছিলেন, প্রমোট করেছিলেন। জাহাঙ্গীর দেখো, বলেছি আমি আগেই বলেছি, উনি আর্ট আর্কিটেকচার খুব পৃষ্ঠপোষক ছিলেন। শাহজাহান, উনি এই সময় ছিল গোল্ডেন এজ অফ আর্কিটেকচার, কারণ তাজমহল তৈরি করেছিলেন। দারা শিখো প্রশ্ন দেখো, উপনিষদকে ট্রান্সলেট করেছিলেন পার্সিতে। ঔরঙ্গজেব খুব স্ট্রিক্ট ছিলেন, উনি ইনটলারেন্স ছিলেন, উনি শুধু ইসলাম ধর্মকেই স্ট্রেংথেন করেছিলেন। পরের প্রশ্ন আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ বলহার বাই আরব ট্রাভেলার? কোন আঞ্চলিক ডাইনেস্টিকে বলা হয়েছে বলহার? সেটা হচ্ছে যে কার দ্বারা? আরব ট্রাভেলার দ্বারা, সেটা হচ্ছে রাষ্ট্রকূট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখিনি ওই সময় মানে মধ্যযুগে কোন কোন ট্রাভেলাররা ইন্ডিয়াতে এসেছিল, কারা কারা এসছে। যেমন আরব ট্রাভেলার ছিল আল মাসুদি সুলেমান, পার্সিয়ান ট্রাভেলার ছিল আল বেরুনি, চাইনিজ তো জানো ইউয়েনসাং, জিং, ঠিক আছে? মরক্কো থেকে এসেছিল ইবন বতুতা। ইউরোপিয়ান ট্রাভেলার ছিল মার্কো পোলো, পর্তুগিজ, এরা ট্রেডার ছিল আর কি। পরের প্রশ্ন আসি, হুইচ চোলা কিং ওয়াজ অলসো নোন অ্যাজ আরুমলি বর্মন বিফোর হিজ করোনেশন? কে অরুমলি বর্মন নামে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে রাজা ওয়ান। উনি একজন শক্তিশালী চোল সম্রাট ছিলেন, তার রাজত্বকাল ছিল 1985 থেকে 1014 পর্যন্ত। তিনি চোল সাম্রাজ্যের সম্প্রসারণ করেছিলেন, নৌ অভিযান শুরু করেছিলেন, উনি একজন শক্তিশালী রাজা ছিলেন, এই জন্য উনি অলুমরি বর্মন নামে পরিচিত ছিলেন। এর সাথে সাথে এই প্রশ্নের সাথে সাথে আমরা সাউথ ইন্ডিয়ার যে তোমার সম্রাটদের যে ক্রোনোলজি, ওটা একবার একটু দেখে নিই। যেমন ধরো লেটার চোলা শুরু হয়েছে লেটার চোলা থেকে, তারপর হয়সালা, ওয়েস্টার্ন চালুক্য, কাকাতিয়া, পান্ডিয়া, ঠিক আছে? তারপর দিল্লি সালতানাত, ডেকান সুলতান, বিজয়নগর রাজপুত, এগুলো তোমরা জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই। আমরা পরের প্রশ্ন আসি, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রুলার ওয়াজ কন্টেম্পোরারি উইথ
মহাপ্রভু চৈতন্যদেবের কন্টেম্পোরারি কে ছিলেন? আচ্ছা, তার আগে আমার চৈতন্যদেবের টাইমলাইনটা একবার একটু দেখে নিই। উনি ছিলেন 1486 থেকে 1534 এডি, এই টাইম ফ্রেমে। উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, এবার আমরা বেঙ্গল সম্রাটদের একটা ক্রোনোলজি দেখে নিই, যেটা মেডিভেল ইন্ডিয়াতে ছিল। প্রথমেই দেখো 1204-এ বখতিয়ার খিলজি, তিনি স্লেভ জেনারেল ছিলেন দিল্লি সালতানাতে। তারপরে দিল্লি সালতানাতের গভর্নররা ছিল। তারপরে এসেছিল ইলিয়াস শাহী ডাইনেস্টি, তারপর হাফসি ডাইনেস্টি, হুসেন শাহী ডাইনেস্টি। এই হুসেন শাহী ডাইনেস্টির মধ্যেই ছিল আলাউদ্দিন হোসেন শাহ। ওই সময়টা হয়েছিল বেঙ্গলের গোল্ডেন এজ। উনি মহাপ্রভু চৈতন্যদেবের টাইম প্ল্যানের কন্টেম্পোরারি ছিলেন। ঠিক আছে। তারপর হচ্ছে আফগান রুলার, মুঘল, তারপরে ইন্ডিপেন্ডেন্ট নবাবরা এসেছিল, যেমন মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে। আচ্ছা, এবার একটু দেখে নিই মুঘল সম্রাটদের সাথে কোন কোন গভর্নর, মুঘল সম্রাটদের সময়কালে কোন কোন গভর্নর ছিল বেঙ্গলে, কারণ তারা তো ডিপেন্ডেন্ট ছিল মুঘলদের ওপরে। যেমন দেখো আকবরের সময় খান-ই জাহান, উনি ফার্স্ট মুঘল গভর্নর ছিল বেঙ্গলে। আর লাস্ট লেটার মুঘল যারা ছিল সেই সময় এই যে সেন্ট্রাল কন্ট্রোল, মুঘলদের যে সেন্ট্রাল কন্ট্রোল ছিল, এটা কমতে শুরু করে। মানে তারপরে যে গভর্নরগুলো ছিল তারা ছিল সেমি ইন্ডিপেন্ডেন্ট, তারা নবাবদের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল না মুঘল সম্রাটদের উপরে। তার মধ্যে কে ছিল? মুর্শিদ কুলি খাঁ। তিনি কি করেছিলেন? তিনি তার ক্যাপিটাল শিফট করেছিলেন দিল্লি থেকে মুর্শিদাবাদে। ঠিক আছে, পরের প্রশ্ন আসি। 2021-এ ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুইচ রুরাল রিজন? এটা তো জানোই, আগেই দেখে নিয়েছি আমরা। মোহাম্মদ বিন তুগলক। আরেকবার আমরা রিকাপ করে নিই, কোন কোন ট্রাভেলার কার কার সময় এসেছিল, কোন কোন সম্রাটদের সময় এসেছিল, তাদের গুরুত্বপূর্ণ বুক বইয়ের নামগুলো একবার দেখে নিই। যেমন আল বেরুনি, কোথা থেকে এসেছিল আল বেরুনি? একবার উজবেকিস্তান থেকে এসেছিল। কার সময় এসেছিল? মোহাম্মদ গজনির সময় এসেছিল। মার্কো পোলো ছিল রুদ্রমা দেবীর সময়, কাকাতিয়া রুলার। ঠিক আছে। আচ্ছা, আল বেরুনির লেখা বই দেখো কিতাবুল হিন্দ। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়, রিহালা হচ্ছে তার লেখা বইয়ের নাম। আব্দুল রাজাক বিজয়নগর, দেবরায় টু সময় এসেছিল। ঠিক আছে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলো একটু মনে রাখো, তাহলেই হবে। আর এগুলো তো জানোই যে মুঘল সাম্রাজ্যের সময় কে কে এসেছিল, উইলিয়াম হকিন্স, থমাস র। ঠিক আছে, এগুলো একবার একটু তোমরা দেখে নিও। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট হকিংসটা আসে, থমাস রটা আসে। কার সময় এসেছিলো? এরা জাহাঙ্গীরের সময় এসেছিলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ওই স্কলারদেরই লেখা বইগুলো আগেই দেখে নিয়েছো। ঠিক আছে, এগুলো আর নতুন করে দেখা নেই, অনেকবার আমি বলেছি। তোমরা একবার এগুলো ছোট্ট করে একটা নোট ডাউন করে নিও, তাহলেই হবে। হুইচ সুলতান ওয়াজ নট আ স্লেভ বিফোর অ্যাসেন্ডেন্স দ্য থ্রোন? কে স্লেভ ছিল না? অপশনগুলো দেখো, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, বালবান। আচ্ছা, এরা তিনজনেই ছিল হচ্ছে স্লেভ ডাইনেস্টি, কিন্তু আলাউদ্দিন খিলজি ছিল খিলজি ডাইনেস্টি। উনি কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে সন ইন ল অফ জালাউদ্দিন খলজি। উনি নিজে কিন্তু স্লেভ ছিলেন না। ঠিক আছে, পরের প্রশ্ন আসি। মনসেব মানে কি? এয়ার র্যাঙ্ক অর অফিস? আচ্ছা, আমরা আগেই বলেছিলাম মনসবদারি আর ইকতা সিস্টেম, এই দুটো কে স্টার্ট করেছে, এর একটা ডিফারেন্স একবার দেখে নিই। ইকতা সিস্টেম চালু করেছিল ইলতুৎমিশ, মনসেব সিস্টেম চালু করেছিল আকবর। ইকতা হচ্ছে ল্যান্ড দেওয়া হতো নোবেলসদের তাদের সার্ভিসের জন্য, আর মনসেব একটা র্যাঙ্ক সিস্টেম। ঠিক আছে, মানে এটা একটা তাদের জাটের স্ট্যাটাস। ঠিক আছে, এটা একটা র্যাঙ্ক, কিন্তু সেন্ট্রালাইজ কন্ট্রোল ছিল এম্পায়ারের উপরে। আর কিন্তু এটা ছিল ফিউডাল ইন নেচার, সেমি ফিউডালও বলতে পারো। ঠিক আছে, এটা পুরোপুরি নোবেলদের উপরেই দায়িত্ব দেওয়া হতো। কন্ট্রোলটা ওদের কন্ট্রোল কিন্তু কোনো রাজার উপরে বা সম্রাটের উপরে ছিল না, ওরা নিজেরাই কিন্তু স্বাধীন ছিল। কিন্তু এই মনসব যে সিস্টেম, এদের যে মিলিটারি যে র্যাঙ্ক, এদের যে পুরো কন্ট্রোল ছিল এটা কিন্তু সেন্ট্রালাইজ ছিল। এটা নেমোনিকও আছে, যদি মনে না থাকে যে মনসব বা ইকতা। ইলতুৎমিশ গেভ ল্যান্ড মানে ইকতা, আকবর গেভ র্যাঙ্ক
মানসাব, এটা মাথায় দেখুন, তাই দেখবে আর ভুল হবে না। হুইচ অফ দ্য তুর্কিশ সুলতান ইন্ট্রোডিউস দ্য ইকতা সিস্টেম? দেখো পরের প্রশ্ন দিয়ে দিয়েছে, কে হবে? ইলতুৎমিশ। আচ্ছা, হুইচ মুসলিম জেনারেল কনকিউরড দ্য বেঙ্গল ইন দ্য 13th সেঞ্চুরি? আমরা ওখানে আগে একটা ক্রোনোলজি দেখে নিয়েছিলাম বেঙ্গলের, আশা করি ভুল হবে না। উত্তর হবে বখতিয়ার খিলজি, ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি, ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি। ঠিক আছে, পরের প্রশ্ন আসি। হু রোড রামচরিত মানস? অপশন দেখো, হরিসেন, হর্ষবর্ধন, তুলসীদাস, জয়দেব। উত্তর হবে তুলসীদাস। আচ্ছা, এরা হচ্ছে ভক্তি সেন্ট মেডিভেল ইন্ডিয়ায়। এই ভক্তি সেন্টের মধ্যে কে কোন কোন সেন্ট ইম্পর্টেন্ট, কোন কোন রিজিয়নে তারা ছিল, ঠিক আছে, তাদের কন্ট্রিবিউশন একটু একটু চট করে দেখিনি। যেমন ধরো রামানুজ, সাউথে ছিল, তামিলনাড়ে। তিনি কি করেছিলেন? তিনি বিষ্ণুর ডিভোশন ছিলেন। তারপর দেখো নামদেব মহারাষ্ট্রে, রামানন্দ বারাণসী, কবির বারাণসী, উনি দোহা লিখেছিলেন। গুরু নানক পাঞ্জাব শিখিজম, চৈতন্য মহাপ্রভু বেঙ্গলে কৃষ্ণা ভক্তি, মীরাবাই ভীষণ ইম্পর্টেন্ট রাজস্থান কৃষ্ণা ভক্তি, সুরদাস কৃষ্ণা ভক্তি, তুলসীদাস বারাণসী রাম ভক্তি, উনিই লিখেছেন রামচরিত মানস, হনুমান চালিসাও। দাদু দয়াল রাজস্থানে, টুকারাম, এটাও ইম্পর্টেন্ট, টুকারাম মহারাষ্ট্রে। আচ্ছা, পরের প্রশ্ন। কুতবা ওয়াজ আ সারমন রিড ইন দ্য নেম অফ দ্য রুলার অ্যাট ফ্রাইডে প্রেয়ার। কুতবা কি? কুতবা হচ্ছে মানে দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠার পর থেকে শুরু হয়। সুলতান নিজেদের নামে খুতবা পড়াতেন, এটা বোঝাতে সে কত বড় সম্রাট, শক্তিশালী সম্রাট। আচ্ছা, মুঘল সম্রাট আকবরও কিন্তু এই কাজটা করতেন, নিজেকে দেখাতে যে আমি এত শক্তিশালী, এত পাওয়ারফুল। পরের প্রশ্ন। খাজুরাহো দ্য সিটি অফ গডস, আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দ্য নেম অফ হুইচ ফার্স্ট রেফার ইন দ্য 11th সেঞ্চুরি সি বাই? মানে কে ফার্স্ট রেফার করেছিল খাজুরাহোকে দ্য সিটি অফ গডস? অপশান দেখো, ইবন বতুতা, ইবন সিনা, আবু রেহান আল বেরুনি। উত্তর হবে আল বেরুনি। আচ্ছা, আমরা মধ্যযুগে কিছু মনুমেন্ট সাইটও দেখে নিই, কোন কোন ডাইনেস্টির পিরিয়ডে তৈরি হয়েছিল, ঠিক আছে, কোন কোন স্কলার তার কোন কোন বইয়ে এগুলো রেফার করেছে, ওগুলো একবার একটু এক নজরে দেখে নিই। খাজুরাহো দেখেই নিয়েছিল কোন ডাইনেস্টি, এটা কিন্তু ভীষণ চান্দেলা পিরিয়ডে কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। কোশ্চেনে দেখেই নিয়েছো আলবেরুনি সিটি অফ গড বল নামে রেফার করেছেন। তারপরে দেখো কোনারক সান টেম্পল ইস্টার্ন গঙ্গা পিরিয়ডে তৈরি হয়েছিল। সাঁচি স্তূপ মৌর্য, সুঙ্গা, দুটোই বলতে পারো, কারণ শুরু হতে তো একটা টাইম লাগে আর শেষ হতেও একটা টাইম লাগে, দুটো টাইম ফ্রেমের মধ্যে দুটো ডাইনেস্টি পড়ে যায়। অজন্তা কেভ, সাতবাহন ভাকাটাকা, ইলোরা। আচ্ছা, অজন্তা ইলোরার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো সেটা হচ্ছে অজন্তা কেভে রক কাট বুদ্ধিস্ট মোনাস্ট্রিস রয়েছে। অজন্তাতে কিন্তু শুধু বুদ্ধিস্ট রয়েছে, ইলোরাতে দেখো হিন্দু বুদ্ধিস্ট জৈন এই তিনটেই রয়েছে। কৈলাস টেম্পলও রয়েছে। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু মাথায় রাখার জিনিস। মহাবলীপুরম হচ্ছে বা মামাল্লপুরম চাইনিজ ট্রাভেলার করেছিল, এটা হচ্ছে কিন্তু ইউনেস্কো সাইট একটা, এটা পল্লব ডাইনেস্টির সময় ছিল। এবার কুতুব মিনার, রেড ফোর্ট, ফতেপুর সিক্রি। আচ্ছা, কুতুব মিনার ছিল দিল্লি সালতানাত, রেড ফোর্ট, ফতেপুর সিক্রি এই দুটো হচ্ছে মুঘলের সময়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। হুইচ মেডিভেল রুলার ইন্ট্রোডিউস আই 10 সালা? আগেই দেখে নিয়েছি 10 সালা কে করেছিল, সেটা হচ্ছে আকবর। আর নতুন করে কিছু দেখার নেই, আকবরেরটা আগেই দেখে নিয়েছি, তবু আরেকবার দেখে নিই। শিকুল জিজিয়া, ঠিক আছে, আইনি 10 সালা, এগুলো সব। ফতেপুর সিক্রি, আবুল ফজল ছিল, ফেজি ছিল, তুলসীদাস ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু কি নোট লিখে নেবে, এগুলো মাথায় থেকে যায়, রোড ম্যাপের মতো একটা।
সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ। এখানে কিন্তু ডাইনেস্টি তুলে দিয়েছে, এখানে কিন্তু নাম বলেনি। আমি বলেছি কোর্ট পোয়েট কিন্তু রামপাল, ওনার লেখা আছে রামচরিতম, কিন্তু ডাইনেস্টি দেখো পালা, পালা ডাইনেস্টির সময় কোর্ট পোয়েট ছিল। শুধু কিং মনে রাখলে বা সম্রাট মনে রাখলেই হবে না, ডাইনেস্টিও মনে রাখতে হবে। বিক্রম বিহার ওয়াজ ফাউন্ডেড বাই, ভীষণ ইম্পর্টেন্ট, ধর্মপাল। ইনোপাল সাম্রাজ্যের সম্রাট ছিলেন। আচ্ছা, বিক্রমশিলার সাথে সাথে দেখে নাও তাহলে নালন্দা ইউনিভার্সিটি কে করেছিল। নালন্দা আর বিক্রমশিলা দুটোই তো ভীষণ ইম্পর্টেন্ট। নালন্দা কে ছিল, কার সময় হয়েছিল, গুপ্ত পিরিয়ড, এনশিয়েন্টে, কুমারগুপ্ত 1। ঠিক আছে, এখানে দেখো আমরা এবার একটুখানি বেঙ্গল সম্রাটদের একটা সিকোয়েন্স ক্রোনোলজি দেখে নিই। ফার্স্টে ছিল শশাঙ্ক, উনি একজন ইন্ডিপেন্ডেন্ট রুলার ছিল বেঙ্গলে, উনি গৌড় ডাইনেস্টি থেকে বিলং করেন। তার ক্যাপিটাল ছিল কর্ণসুবর্ণ। এই তিনটে ইম্পর্টেন্ট, গৌড় ডাইনেস্টি, কর্ণসুবর্ণ। এবার দেখো পালা ডাইনেস্টি, তার ফাউন্ডার ছিল গোপাল, তারপরে ধর্মপাল, দেবপাল, মহিপাল, রামপাল। আচ্ছা, এই ধর্মপালের সময় হয়েছিল বিক্রমশিলা ইউনিভার্সিটি। আচ্ছা, তারপর দেখো সেন, সেন ডাইনেস্টি, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, উনি লাস্ট রুলার ছিলেন সেন সেন বংশের। তারপরেই কিন্তু দিল্লি সালতানাত স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে নিমোনিক কি, শশাঙ্ক, পালা, সেনা, দিল্লি, দিল্লি সালতানাত। আচ্ছা, হু রোড অমুক্তমাল্যদা, ভীষণ ইম্পর্টেন্ট আর খুবই ইজি, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়। এবার কৃষ্ণদেব রায়ের কিছু বুকস তোমরা একটুখানি নোট ডাউন করে নিও, যেমন এই অমুক্তমাল্যদাটাই তেলেগুতে লেখা কিন্তু। তারপরে আছে জাম্বতী কল্যাণম, মাদলাসা চরিতা। ঠিক আছে, এগুলো একটু নোট ডাউন করে নিও। পরের প্রশ্ন, দ্য নায়কার সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ বিজয়নগর এম্পায়ার। উত্তর হবে বিজয়নগর এম্পায়ার। আচ্ছা, এখানে যে সিস্টেমগুলো ছিল ইকতাদারি সিস্টেম, দিল্লি সালতানাতে ছিল। নায়কার চলে এলো সাউথে, বিজয়নগরে। ঠিক আছে, এখানেও ওই ল্যান্ড দেওয়া হতো, এখানেও দেওয়া হতো ল্যান্ড দেওয়া হতো মিলিটারিদের, তাদের সার্ভিসের জন্য। তারপর হচ্ছে জমিদারি সিস্টেম, রেভিনিউ কালেকশন হতো। মনসবদারি, মনসবদারি হচ্ছে র্যাঙ্ক দেওয়া হতো মিলিটারিদের তাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, তাদের সাম্রাজ্যের কাজের জন্য। র্যাঙ্ক, এটা র্যাঙ্ক সিস্টেম ছিল। আচ্ছা, পরের প্রশ্ন 2020-তে চলে আসি। হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ট আলাই দরওয়াজা। দেখো বারবার কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। উত্তর হবে আলাউদ্দিন খিলজি। আর নতুন করে এখানে কিছু বলার নেই, আমি আগেই কমপ্লিট অলরেডি করেছি। কোন কোন ডাইনেস্টি, কোন কোন সম্রাট কী কী মনুমেন্ট তৈরি করেছো, এটা একবার দেখে নাও। আরেকবার দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি। কুতুব মিনার, কুতুবুদ্দিন আইবক শুরু করেছিল, ইলতুৎমিশ শেষ করেছিল। আলাই দরওয়াজা, আলাউদ্দিন খিলজি। আলাই মিনার, আলাউদ্দিন খিলজি। তুগলকাবাদ ফোর্ট, গিয়াসউদ্দিন তুগলক। লোধি গার্ডেন, বিলবাই লোধি রুলার, কারণ অনেক রুলার ছিল ওই সময়। শুরু হয়েছিল একজন, শেষ করেছিল আরেকজন, যেমন সিকান্দার লোধি খুব ইম্পর্টেন্ট সেই সময়। আচ্ছা, শের খা সুরিস টম্ব, শেখ শাহ সুরি। পুরানা কিলা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। বিগিন শুরু করেছিল হুমায়ুন, এক্সপ্যান্ড করেছিল শের শাহ সুরি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পুরানা কিলা দিল্লির। আচ্ছা, এগুলো আগেই দেখে নিয়েছো, এগুলো নতুন করে বলার কিছু নেই। পরের প্রশ্নে চলে আসি তাড়াতাড়ি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট ফ্রম টু দ্য বিজয়নগর। ইম্পোর্ট কী হতো, রপ্তানি কী হতো ফার্স্ট, হর্সেস। হু রোড, দেখো আবার সেই বুকস নাম দিয়েছে। হু রোড রত্নগিরি, রাজতরঙ্গিনী। হু রোড রাজতরঙ্গিনী, কি হবে, কলহন। এবার রাজতরঙ্গিনীতে কি ছিল, হিস্ট্রি অফ কাশ্মীর কিংস। আচ্ছা, আর যে অপশানগুলো আছে দেখো, মেগাস্তিনিস, আলবেরুনি, হেরোডোটাস, এগুলো একটু দেখে নিই। হেরোডোটাস একজন হিস্ট্রিয়ান ছিলেন 5th BCE-তে, অনেক পুরনো। মেগাস্তিনিসের জানোই, মেগাস্তিনিসের ইন্ডিকা। আলবেরুনির তাজুকি হিন্দ, কে মোহাম্মদ গজনির সময় এসেছিল। আচ্ছা, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন। টাইমটা দেখো, তরাইনের যুদ্ধ কখন হয়েছিল, 1191 AD। আচ্ছা, তরাইনে দুটো যুদ্ধ হয়েছিল, ফার্স্ট ব্যাটেল, সেকেন্ড ব্যাটেল। ফার্স্ট ব্যাটেল তরাইন যুদ্ধ কে কে ছিল, পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘুরি। কে জিতেছিল, পৃথ্বীরাজ জিতেছিল।
সেকেন্ড তরাইনে যুদ্ধ হয়েছিল পরের বছরই 1192। কে জিতেছিল? মোহাম্মদ ঘুরি। অ্যান্ড তারপর থেকেই হচ্ছে মুসলিম রুলার চলে এসেছিল নর্থ ইন্ডিয়ায়। ঠিক আছে, রাজপুত সাম্রাজ্যের সমাপ্তি ঘটেছিল। পরের প্রশ্ন, দ্য রেফারেন্স অফ মুঘল পিরিয়ডস রেভিনিউ কালেকশন সিস্টেম জিপ্তি মিনস। দেখো, এটা কিন্তু সেই আকবরের সময় ছিল, তাই তো? রসশালা, জিপ্তি। জিপ্তি মানে কি? 1/3 অফ টোটাল ইল্ড। টোটাল ইল্ডের 1/3। কে মানে চালু করেছিলেন এই সিস্টেমটা? বলেছি আকবরের সময়। কার ইয়েতে আধিপত্য হয়েছিল? আকবরেরই কমান্ডার ছিল হচ্ছে টোডারমল, ফাইন্যান্স মিনিস্টার। তার সুপারিশেই এই জিপ্তি সিস্টেম চালু হয়। বা ঠিক আছে, আরও দুটো সিস্টেম রয়েছে, যেটা বাটাই সিস্টেম বলে। 10 সালা সিস্টেম, যেটা 10 বছরের অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন মিতাক্ষরা। মিতাক্ষরাটা কি? উত্তর দেখো, আ ওয়ার্ক অন অ্যাস্ট্রোনমি, আ ট্রিটিস অন এনশিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, দ্য টেক্সট অফ অ্যাকোয়াকালচার, আ কম্পেডিয়াম অফ মেডিসিন। উত্তর হবে আ ট্রিটিস অফ এনশিয়েন্ট হিন্দু ল ইনহেরিটেন্স। এই মহাকাব্য যেখানে হিন্দু লয়ের উত্তরাধিকার সম্পর্কে লেখা আছে, সেটা হচ্ছে মিতাক্ষরা। আচ্ছা, পরে দেখো, দ্য কমান্ডার অফ আলাউদ্দিন খলজিস ফোর্সেস ডিউরিং হিজ ডেকান ক্যাম্পেইন। কে কি ছিল আলাউদ্দিন খলজির কমান্ডার, সেটা আগে দেখে নিই। কোন কমান্ডার কোন সময় ছিল, মানে কেউ ডেকানে গেছিল, কেউ নর্থে ছিল, কেউ মিডিলে ছিল বা মিডল অঞ্চলে ছিল। তো এইগুলো একটু মনে রাখতে হবে। সবাই কিন্তু এখানে যে দেখো, এখানে যে অপশানগুলো দিয়েছে, এরা প্রত্যেকেই ছিল, কিন্তু কোশ্চেনটা কিরকম ঘুরিয়ে দিয়েছে দেখো, প্রত্যেকেই কিন্তু কমান্ডার ছিল। এবার কোন জায়গার কমান্ডার সেটা ভ্যারি করছে। এই উত্তরটা হবে যেটা ডেকান বলেছে, ডেকান ক্যাম্পেইনে ছিল হচ্ছে মালিক কাফুর। ঠিক আছে, এবার দেখো নুসরত খান বলেছে। নুসরত খান ছিল হচ্ছে মিলিটারি ক্যাম্প, স্পেশালি গুজরাট, উগল খা বা উগলগু খা। উনি ছিলেন হচ্ছেন রণথম্বর, মালওয়া, গুজরাট, ওই জায়গার। ঠিক আছে, পরের প্রশ্ন আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার আকবর বিল্ড ইবাদতখানা। দেখো, প্রথমে বলেছে কে ইবাদতখানা তৈরি করেছিল, প্রথমে ইয়ার দিয়ে দিয়েছে। দেখো 1575 ইবাদতখানা কোথায় করেছিল? ফতেপুর সিক্রির মধ্যে, তাই তো? চলো পরের প্রশ্ন আসি, কবলিয়াত and পাট্টা as instrument of settlement were introduced by। কবলিয়াত and পাট্টা কে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল? সে হচ্ছে শের খা। সেটা হচ্ছে রাজ্য ও জমিদারের মধ্যে একটা লিখিত চুক্তি। কবলিয়াত রাজ্য আর জমিদারের মধ্যে একটা লিখিত চুক্তি, যেখানে জমির কর নির্ধারণ করা হতো। আর পাট্টাটা কি? একটা হচ্ছে চাষিদের দেওয়া জমির অনুমতিপত্র। ঠিক আছে, এটা হচ্ছে কবলিয়াত and পাট্টা। এই ব্যবস্থা শের শাহ সুরি চালু করেছিলেন। এবার 2019-এর কোশ্চেন দেখে নিই, হু বিল্ড ইবাদত খানা অ্যাট ফতেপুর সিক্রি। দেখো আবার এই কোশ্চেন রিপিট হয়েছে। ওটা ছিল কোন সালে, এটা হচ্ছে কে করেছে, দেখো আকবর। পরের প্রশ্ন, মালিক কাফুর ওয়াজ দ্য জেনারেল অফ। দেখো ওই প্রশ্ন ছিল যে আলাউদ্দিন খলজির কোন কমান্ডার ছিল, কে ছিল, আর এখানে বলে দিয়েছে মালিক কাফুর। দেখো এই দেখো আগের প্রশ্নেই দেখো, ঠিক আছে, উত্তর হবে আলাউদ্দিন খিলজি। 2018-এর প্রশ্ন চট করে দেখে নিই, হুইচ রাজপুত রুলার ওয়াজ নট কন্টেম্পোরারি অফ আকবর। এখানে তো আবার বলেছে নট, প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, নট কন্টেম্পোরারি অফ আকবর। দেখো মান সিং, অমর সিং, উদয় সিং, এই তিনজনেই ছিল আকবরের কন্টেম্পোরারি। যশবন্ত সিং কিন্তু আকবরের ছিল না। উনি কে ছিলেন? উনি ছিলেন ঔরঙ্গজেবের সময়। এবার একটু দেখে নিই কে কার কন্টেম্পোরারি ছিল। রানা সাঙ্গা, উনি বাবরের সময় ছিল। ঠিক আছে, রানা কুম্ভা মোহাম্মদ খলজির সময় ছিল। পৃথ্বীরাজ চৌহান ঘুরির সময় ছিল। ঠিক আছে, এ রানা প্রতাপ যে ছিল, ইনিও ছিলেন আকবরের সময়। এর সাথে কিন্তু ব্যাটল অফ হলদিঘাট হয়েছিল। যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো আমি শুধু বলে যাচ্ছি। পরের প্রশ্ন, হু অ্যাজিউম দ্য টাইটেল অফ হিন্দু ধর্মধারক। হিন্দু ধর্মধারক কার টাইটেল ছিল? শিবাজি।
উনি ছিলেন প্রোটেক্টর অফ হিন্দু ফেথ, তাকে বলা হয় আর কি। আচ্ছা, আর যে অপশনগুলো আছে এগুলো দেখে নিই কে কোনজন। গুরু রামদাস, সে ছিলেন শিখ ধর্মের গুরু, তিনি অমৃতসর টেম্পল ফাউন্ডার ছিলেন, আগেই পড়েছি সে দশম গুরুর মধ্যে। এবার হচ্ছে বাজিরাও ওয়ান, উনি মারাঠা পেশোয়ার ছিলেন। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও কিন্তু সেই থার্ড ব্যাটল অফ পানিপথ হয়েছিল, যেখানে মারাঠা শক্তি পরাস্ত হয়েছিল। আর না, ঠিক আছে, আর না আফগান রুলার তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, থার্ড ব্যাটল অফ পানিপথ, এটাও ইম্পর্টেন্ট, বালাজি বাজিরাও। আর এই উত্তরটা তো শিবাজি হবে, সেটা তো বলেই দিয়েছি। হু ফাউন্ডেড দ্য খালসা, দেখো 10th গুরু, সেই 10টা গুরু পড়তে বলেছিলাম, তাহলে কোশ্চেন কিন্তু আবার রিপিট হচ্ছে। এখানেও বলে দিয়েছে তোমার গুরু সম্পর্কে আইডিয়া থেকে, এখানে গুরু রামদাসকে তুমি সমস্যাই, কারণ এখানে বলেছে হিন্দু, তুমি এখানে আগেই বাদ দিয়ে দেবে শিখ ধর্ম। আবার এখানে বলেছে খালসাকে প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, দশম গুরুগুলো কিন্তু একটুখানি দেখে নেবে, মানে বেশি না, জাস্ট গুরুর 10ম গুরুর মধ্যে কোন কোন গুরু ইম্পর্টেন্ট, তার সময়কালে তিনি কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, বাস এইটুকুই। পরের প্রশ্ন, হু রোড কিতাবুল হিন্দ, দেখো আবার সেই প্রশ্ন, এখানে আর নতুন করে বলার কিছু নেই। কুতুবুল হিন্দ কে লিখেছেন? আল বিরুনি। পরের প্রশ্ন, হু ব্রোক দ্য পাওয়ার অফ চাহেলগানি নভেলস, গিয়াসউদ্দিন বলবন, তাই তো? গিয়াসউদ্দিন বলবন কি করেছে? প্রথম সেই নোবেলদের পাওয়ার ভেঙে দিয়েছিল। উনি নিজের যে সুলতান সোভরেনিটি, সুলতানি সার্বভৌম, সেটাকে তিনি স্থাপন করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আসি। হু ইন্ট্রোডিউস দ্য মার্কেট কন্ট্রোল, কে করেছিল? অনেকবার পড়েছি, আগে রিপিট করেছি, আলাউদ্দিন খিলজি। নতুন করে করার কিছু নেই। প্রথম দিকে তো পেয়েছো তো, প্রথম দিকে যদি তুমি কয়েকটা টপিকই বারবার রিপিট হচ্ছে বিভিন্নভাবে, টপিক কিন্তু একটাই, ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে। হু অ্যামং দ্য ফলোয়িংস হিন্দু ফার্স্ট জয়েন দিন ইলাহি, আচ্ছা এটাও সেই আকবরের সময়। দেখো কে কে ছিল, উত্তর দেখো মান সিং, টোডারমল, ভগবত সিং আর বিলবল। আচ্ছা এরা কে ছিল? দেখো মান সিং দেখো রাজপুত জেনারেল ছিল, টোডারমল কিছু রেভিনিউ রিফর্ম করেছিল, ভগবত দাস কে ছিল? সেও একজন মিলিটারি লিডার ছিল। এখানে বীরবল ছিল একটা কোর্ট অ্যাডভাইসার, উনি হচ্ছেন ফার্স্ট হিন্দু যে কিনা দিন ইলাহি। দিন ইলাহিটা কি? যেটা ওই টলারেন্স, সর্বধর্মের টলারেন্স, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান সব ধর্মের টলারেন্স একটা কনসেপ্ট। সেই ইয়েতে রাজা বীরবল তিনি ফার্স্ট জয়েন হয়েছিলেন এই দিন ইলাহি, এই ফেতে। আচ্ছা, সতী অফ হিন্দু ওমেন ওয়াজ প্রহিবিটেড ডিউরিং দ্য রিগেন অফ দ্য হুইচ মুঘল এম্পায়ার, উত্তর হবে আকবর। কেন? সেই একই তুমি যদি বুদ্ধি লাগাও একই কনসেপ্টে হয়ে যাবে। তিনি খুব টলারেন্স সম্রাট ছিলেন, তার আমলেই সব যেই ঘটনাগুলো ঘটেছিল, যেগুলো ভারতের জন্য বলতে পারো অনেকটা সুবিধাজনক, সেই ঘটনাগুলো এই আকবরের সময়কালে ঘটেছে। শাহজাহানও হয়েছিল, তাজমহল তৈরি হয়েছিল, কিন্তু আকবর কিন্তু অনেকটা তার রাজত্বকালে অনেক ঘটনা এমন ঘটেছে যেটা হচ্ছে বলতে পারো ভারতের জন্য হেল্পফুল। আচ্ছা, হু কমপ্লিটেড দ্য কুতুব মিনার, দেখো শুরু করেছিল আইবক, শেষ করেছে ইলতুৎমিশ, এখানে আর কোনো ডিবেটই নেই। পরের প্রশ্ন, দিল্লি সালতানেট হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল দিল্লি টু দৌলতাবাদ, আগেই পড়েছি, তুগলক। হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ইন হিজ রিসার্চ ইন মুঘল হিস্ট্রি, দেখো এটা একটা নতুন প্রশ্ন, আগের প্রশ্ন যতগুলো ছিল এগুলো বিভিন্নভাবে রিপিট হয়েছে, এটা একটা নতুন ধরনের প্রশ্ন। হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন মুঘল হিস্ট্রি, উত্তর দিয়েছে দেখো সুমিত সরকার, যদুনাথ সরকার, শুভম চন্দ্র সরকার, এস গোপাল। উত্তর হবে যদুনাথ সরকার। আবার কিছু হিস্টোরিয়ানের নাম মনে রেখে দেবে, যেগুলো যারা কিনা বেঙ্গলের হিস্ট্রি নিয়ে কাজ করেছে, যেমন দেখো যদুনাথ সরকার কি মুঘল পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি হিস্ট্রি। আচ্ছা, আর.সি. মজুমদার ভীষণ ইম্পর্টেন্ট, উনি মেডিভাল ইন্ডি সার্ভে করেছিল, বেঙ্গল হিস্ট্রি সম্পর্কে তার ইয়ে রয়েছে। তারপরে দেখো সুমিত সরকার সোশ্যাল হিস্ট্রি বেঙ্গল, এস গোপাল মেডিভাল হিন্দি। যদুনাথ সরকার হচ্ছে একমাত্র যে মুঘল পলিটিক্যাল মিলিটারি হিস্ট্রি সম্পর্কে তার রিসার্চ বা তিনি এই নিয়েই তার কাজকর্ম করেছেন, তিনি একজন হিস্টোরিয়ান ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ মুঘল এম্পায়ার রোট হিজ ওন অটোবায়োগ্রাফি, নিজের অটোবায়োগ্রাফি কে লিখেছেন? সে হচ্ছে বাবর।
আর দেখো আর যে অপশনগুলো আছে তার তার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো দেখে নাও। যেমন বাবর লিখেছে বাবরনামা, এটা একটা অটোবায়োগ্রাফি, কিন্তু আকবরের যে বায়োগ্রাফি বা আকবরনামা লিখেছেন কি আবুল ফজল। শাহজাহানের পাতশাহনামা কে লিখেছে? আব্দুল হামিদ লাহোরি। ঔরঙ্গজেবেরটা লিখেছে খাফি খান। পরের প্রশ্ন, শাহি কুল অ্যাজ ওয়াজ দ্য পলিসি ইন্ট্রোডিউস। দেখো একই প্রশ্ন, ইউনিভার্সাল পিস, শাহি কুল কে করেছে? আকবর। রানা প্রতাপ বিলং টু দ্য রাজপুত ডাইনেস্টি, আমরা কিন্তু ওই চার্টের মধ্যে আগে দেখে নিয়েছিলাম। কোন ডাইনেস্টি থেকে বিলং করে? রানা প্রতাপ, সিসোদা ডাইনেস্টি। আরও একবার দেখে নাও কোন ডাইনেস্টির কোন কোন ফেমাস সম্রাট ছিল। যেমন পরমার ডাইনেস্টি বা মালবাদে ছিল রাজা ভোজ, চৌহানে ছিল পৃথ্বীরাজ চৌহান, কনৌজে ছিল জয়চন্দ্র, সোলাঙ্কি ছিল ভীম 1, সিসোদা বা মারওয়ারে ছিল হচ্ছে রানা সাঙ্গা, মহারানা প্রতাপ, রানা কুম্বা। এই তিনজনই খুব ইম্পর্টেন্ট। জয়পুরে দেখো রাজা মান সিং। যোধপুরে দেখো যশওয়ন্ত সিং। আচ্ছা এর টাইম লাইনটাগুলো একটু দেখে নিও, এটা কিন্তু ক্রোনোলজিক্যালি বলছি। পরমার, চৌহান, কনৌজ, সোলাঙ্কি, সিসোদা, জয়পুর, যোধপুর। এটা হচ্ছে ক্রোনোলজিক্যালি একবার মাথায় সেট করে নেবে। একটা ছোট্ট রাফ খাতা বারবার প্র্যাকটিস করবে, লিখবে, দেখবে মনে থেকে যাবে। আচ্ছা পরের প্রশ্ন, অষ্টদিগ্গজ ওয়াজ প্যাট্রোনাইজড বাই। অষ্টদিগ্গজ দেখো কৃষ্ণদেব রায়। আগেও ছিল নবরত্ন, ঠিক আছে, ওটা ছিল এক নবরত্ন ছিল এনশিয়েন্ট টাইমে, আরেক নবরত্ন ছিল আকবরের সময়। এখানে হচ্ছে অষ্টদিগ্গজ, এটা সাউথে। তুমি অপশন দেখলেই বুঝতে হবে, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, আবার দেখো শিখ গুরু এক্সিকিউটেড বাই দ্য মুঘল এম্পায়ার বাই ঔরঙ্গজেব, দেখেছো? টেক বাহাদুর ওখানেই ছিল, কিন্তু বলেছিলাম যে স্বাধীনতা সংগ্রামের জন্য তার মৃত্যুদণ্ড হয়েছিল। নবম শিখ গুরু টেক বাহাদুর। তাহলে এই কতবার কোশ্চেন রিপিট হয়েছে দেখো বিভিন্নভাবে। আচ্ছা পরের প্রশ্ন, দ্য সাতনামি রেবেলিয়ন টুক প্লেস ডিউরিং দ্য রিগেন অফ মুঘল এম্পায়ার। এটা হচ্ছে ঔরঙ্গজেব। সাতনামি রেবেলিয়ন এই সময় হয়েছিল। পরের প্রশ্ন, রাজামনামা ওয়াজ দ্য পার্সিয়ান ট্রান্সলেশন। দেখো আবার দিয়েছে প্রশ্ন, রাজামনামা ওয়াজ পার্সিয়ান ট্রান্সলেশন অফ হোয়াট? উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত। উত্তর হবে মহাভারত। আচ্ছা কোন সময় হয়েছিল এই ট্রান্সলেশনটা? এটা হয়েছিল আকবরের পিরিয়ডে। কোথায় হয়েছিল এটা যদি বলি, এটা হয়েছিল তোমার সেই ফতেপুর সিক্রি, সেখানেই। কে সুপারভাইজ করেছিল? আবুল ফজল, তার কোর্ট পোয়েট ছিল। আচ্ছা রাজামনামা অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে বুক অফ ওয়ার, এখানে ব্যাটেল ডিসক্রাইব করা হচ্ছে মহাভারতের। পরের প্রশ্ন, দ্য অথর অফ আইনি আকবরী। আবার একই প্রশ্ন, আবুল ফজল। 2016 প্রশ্ন দেখে নি, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস দ্য অ্যাকাউন্ট অফ বলবন পিরিয়ড? দেখো তরিকি হিন্দ, শাহনামা, তুরুকি ফিরোজ শাহী, নানা পাবো। বলবনের পিরিয়ডে কোন তথ্যগুলো এসেছিল, মানে এই যে যেমন পড়েছি কোন কোন অথর, কোন কোন কোট, কোন কোন বুকস, সেরকমই এখানে এবার বলবনের পিরিয়ডসে সেই বইগুলোর নাম বলে দিয়েছে, ঠিক আছে? উত্তর হবে তারিকি ফিরোজ শাহী, ঠিক আছে? কে লিখেছে, তার অথর কে ছিল? আল-বিরুনি। এবার যদি আল-বিরুনি বলতো তোমাদের বুঝতে সুবিধা হতো, এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা পরের প্রশ্ন আসি, ইন্ডিয়াস আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু। তাহলে ইন্ডিয়াতে প্রথম ইসলামের যে আগমন হয়েছিল কিভাবে এসেছিল প্রথম? উত্তর দেখে নাও কী কী দিয়েছে। আরব ইনভেশন সিন্ধ ইন দ্য 7th century, টার্কিশ ইনভেশন অফ 11th-12th century। দেখো 7th century অফকোর্স আগে, 12th century এটা তো আগেই বাদ হয়ে যাবে। যখনই প্রশ্নগুলো পড়বে ডাব্লিউএসে, কিছু কিছু সময় আমরা কিন্তু নর্মালি আমাদের কমন সেন্স দিক কয়েকটা অপশানকে এমনি এলিমিনেট করে দিতে পারি। পরের প্রশ্ন দেখো, আরব মার্চেন্ট অফ মালাবার কোস্ট, সুফি সেন্ট বাই আরব ট্রাভেলার।
এটার উত্তর হবে আরব মার্চেন্টস। কারণ একবার টাইমগুলো আমরা দেখে নিই, দেখো ইভেন্টের টাইমগুলো দেখো, আরব মার্চেন্ট অনেক আগে এসেছিলো, যেটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড সেঞ্চুরিতে হয়েছিল। তারা ট্রেড করতে এসেছিলো স্পাইসেস, সিল্ক, তাই তো, মালাবার কোস্টে একদম সাউথে এসেছিলো সেই ট্রেড করতে। তারপরে হয়েছে তোমার আরব ইনভেশন 712 CE, তারপর টর্কিশ, তারপর সেন্ট সুফিসান্ট, যেটা হয়েছিল 1200 সেঞ্চুরি অনওয়ার্ডসে। আচ্ছা, এই টার্কিশ ইনভেশনের মধ্যেই কিন্তু পরে মোহাম্মদ গজনি, মোহাম্মদ ঘুরি, আর সেই আরব ইনভেশনের মধ্যে হচ্ছে বিন তুগলক। ঠিক আছে, এবার পরের প্রশ্ন তো আসি। দ্য ফার্স্ট মুসলিম ইনকারশন অফ ডেকান অকার ডিউরিং দ্য রিগেইন অফ, ফার্স্ট মুসলিম ইনকারশন অফ ডেকান কে করেছিল ফার্স্ট? জালাউদ্দিন খিলজি। তারপরে তো তার জামাই করেছিল আলাউদ্দিন খিলজি, ডেকানের সাম্রাজ্য বিস্তার করেছিল, ফার্স্ট করেছিল জালাউদ্দিন খিলজি। এখানে দেখো আলাউদ্দিন খিলজি অপশন নেই, এরকম অপশন ওরা দেবেই না যেখানে কন্ট্রোভার্সি হবে। পরের প্রশ্ন, দ্য রিমেইন অফ বিজয়নগর এম্পায়ার ক্যান ফাউন্ড ইন, এবার যে সাম্রাজ্যগুলো ছিল তার অবশিষ্ট এখনো কোথায় দেখা যায় সেটা কোশ্চেনটা করেছে। বিজয়নগর এম্পায়ার হচ্ছে হাম্পি, বাকিগুলো আমরা একটুখানি দেখে নিই। বিজাপুরে হচ্ছে ডেকান সালতানাত, ঠিক আছে। বরোদাতে হচ্ছে গুজরাট সালতানাত, ঠিক আছে। বিজাপুর গোলকোন্ডা দুটোই বলতে পারো ডেকান। হাম্পিতে হচ্ছে বিজয়নগর। এই রাজ্যগুলো আগে আশেপাশেই ছিল, এখন প্রেজেন্ট লোকেশন জানতে চাইছে, এটাই হচ্ছে প্রশ্ন। পরের প্রশ্ন, হুইচ কিং ফাউন্ড দ্য বিক্রমশিলা, কি প্রশ্ন? ধর্মপাল। এর সাথে পড়তে বলেছিলাম নলন্দা কে করেছিল, কোন সময় ছিল? গুপ্ত ডাইনেস্টি, কুমারগুপ্ত। আচ্ছা, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য পার্টিসিপেন্ট ইন দ্য ট্রাইপ্রিটেড স্ট্রাগল ইন দ্য নর্থ ইন্ডিয়া ফ্রম 8 to 10 সেঞ্চুরি? ট্রাইপ্রিটেড স্ট্রাগল কাদের মাঝে হয়েছিল? যে আঞ্চলিক সাম্রাজ্য হয়েছিল, আগেই পড়েছিলাম যে বাহামনি সাম্রাজ্যের মধ্যে 5টা ভাগে ভাগ হয়ে গেছিলো, আগেই বলেছি। এখানে বলেছে ট্রাইপ্রিটেড স্ট্রাগল কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল পালা, প্রতিহার, রাষ্ট্রকূট, এই তিনজনের মধ্যেই হয়েছিল। প্রতিহার কোথায় ছিল? প্রতিহার ছিল ওয়েস্টে, পালা ছিল ইস্টে, আর রাষ্ট্রকূট ছিল ডেকানে। তাহলে কে এই তিনজনের লড়াইয়ের মধ্যে কে টেক ওভার করেছিল, কার জন্য হয়েছিল? প্রতিহার আলটিমেটলি টেক ওভার করেছিল। এই তিনজনের লড়াই কোন জায়গার জন্য হয়েছিল? সেটা হচ্ছে কনৌজ। কনৌজের উপরে কার সাম্রাজ্য আধিপত্য থাকবে তার জন্য এই পাল, প্রতিহার, রাষ্ট্রকূটের মধ্যে ট্রাইপ্রিটেড স্ট্রাগল হয়েছিল। এইটুকু শুধু মনে রাখবে। আচ্ছা, কোন সময়টা একটু মাথায় রাখবে, 8 থেকে 10 সেঞ্চুরি, এই সময়কালে। পরের প্রশ্ন, হু অফ দ্য ফলোইং বিকাম দ্য মেম্বার অফ দিন-ই-ইলাহি? দেখো আবার সেই প্রশ্ন, দিন-ই-ইলাহি সেই আকবরের সময়কার রাজা বীরবল। প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়। হোয়াট ওয়াজ দ্য টাকাভি? টাকাভিটা কি ছিল? লোন অফ প্রেজেন্ট, দ্য ফার্টাইল ক্যাটাগরি অফ ল্যান্ড, দ্য ট্যাক্স অফ হিন্দুস, নাকি ব্যারন ল্যান্ড? উত্তর হবে লোন অফ প্রেজেন্ট। এটা কোন সময় ছিল প্র্যাকটিস? মোহাম্মদ বিন তুগলকের সময়। ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল দোয়াব অঞ্চলের, ঠিক আছে। ওই সেই লোন দিত প্রেজেন্টে, ওখান থেকেই এসছে টাকাভি। ট্যাক্স তো জানো, জিজিয়া কর, ওটা ছিল জিজিয়া। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মুঘল এম্পায়ার? পার্সিয়ান। এখানে আর নতুন কিছু বলার নেই। হু ইন্ট্রোডিউস দ্য দু আশপা শ্রী আশপা সিস্টেম? কে করেছিল? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? উত্তর হবে জাহাঙ্গীর। কারণ দেখো আকবর জানোই মনসবদারি সিস্টেম চালু করেছিলেন। এই দু আশপাটা কিছুই না, এখানে যে ক্যাভেলরি যে সিস্টেম ছিল, এই ক্যাভেলরির আগে একটা র্যাঙ্ক সিস্টেম করে দিয়েছিল আকবর, যে এই পার্টিকুলার মনসবদের এই পরিমাণই ক্যাভেলরি থাকবে, এইরকমই সৈন্য থাকবে। কিন্তু এখানে জাহাঙ্গীর বলেছে তার সেই সৈন্য অনুযায়ী তাদের র্যাঙ্ক, সেই সৈন্য অনুযায়ী তাদের বেতন ফিক্স করে দিয়েছিল।
জাহাঙ্গীর কি করেছিলেন? জাহাঙ্গীর করেছিলেন না, আমাদের সৈন্য সংখ্যা বাড়াতে হবে। ওই যে র্যাঙ্কের অনুযায়ী সৈন্য সংখ্যা 2x 3x বাড়িয়ে দিয়েছিল। এটাই বলেছে 2 আসপ 2 আসপ 3 আসপ, ঠিক আছে, 2x 3x ক্যাভেলরি। কিন্তু ওদের যে র্যাঙ্ক, জাটের যে র্যাঙ্ক, ওই র্যাঙ্ক কিন্তু পরিবর্তন করেনি। প্রথমে আমি বারবার বলছি, প্রথমে কি ছিল, ওই যে কতগুলো সৈন্য আছে ওই সৈন্যই কিন্তু নির্ধারণ করতো তাদের র্যাঙ্ক। যে মানসাবদারের সিস্টেমে আকবর চালু করেছিল ওটাই হচ্ছে সেই প্রথা। কিন্তু জাহাঙ্গীর কি করলো, জাটের র্যাঙ্ক চেঞ্জ করেনি, কিন্তু তাদের ক্যাভালরি সিস্টেম তাদের সৈন্য সংখ্যা 2x 3x বাড়িয়ে দিল, ঠিক আছে, এটাই সেটা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, টোডারমল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেভিনিউ সিস্টেম নোন অ্যাজ। কি আছে? টোডারমল, জিপ্তি, আগেই পড়েছি। আচ্ছা, এবার এই যে সিস্টেমগুলো আছে, নাশক, তারপরে ঘল্লা বকশি, কানকুট, এগুলোকে একটু দেখে নিই। নাসিক হচ্ছে সুলতানি যুগে ছিল, পাস্ট রেকর্ড, নাগের হিসাবকে বলা হতো নাসিক। খুল্লা বকশি কি? খুল্লা বকশি হচ্ছে ফসলের ভাগ, সেটাকে বলা হচ্ছে খুল্লা বকশি। জিপ্তি হচ্ছে জমির মাপ স্থির করা হতো, জমির মাপ দেখে স্থির করা হতো তার ট্যাক্স কত হবে, সেই মেজারমেন্ট করে ট্যাক্স নির্ধারণ করা হতো। এটাই করেছিল টোডারমল, তার রেভিনিউ অফিসার। কানকুট কী ছিল? চোখের অনুমানে এস্টিমেট করা হতো, এইটা হচ্ছে মেজারমেন্ট। কোনো মাপামাপির কোনো নেই, শুধু চোখেই দেখে বলে দিত এটা এতটা। এটা কোন জায়গা ছিল? যেটা ছিল গুজরাটের দিকে, একটা সিম্পল মেজারমেন্ট। একে বলছে কানকুট। গালাবক্সি ফসল ভাগ, আর নাশক হচ্ছে আগের হিসাব। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, নাকি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। পরের ভিডিওতে পরের পার্টে আমরা 2000, এটা তো 2015-16 পর্যন্ত হলো, পরের পার্টে আমরা 2015 থেকে 2000 পর্যন্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। কারণ একটা ভিডিওতে সব প্রশ্ন দিতে গেলে দেখো ভিডিওটা লম্বা হয়ে যায়। দেখো, আমি কিন্তু শুধু প্রশ্ন উত্তর বলে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি প্রশ্নের সাথে সাথে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডেসক্রাইব করছি। তাহলে কী হবে, তোমরা যখনই আমার মেডিভ্যাল ইন্ডিয়া পড়ার চেষ্টা করবে, আর নতুন করে পড়ার কিছু থাকবে না। কোন জায়গা থেকে প্রশ্ন এসছে অলরেডি ওটা মাথায় থেকে যাবে, ঠিক আছে। খুব শিগগিরই আমরা পরের ভিডিওটা নিয়ে আসছি। আচ্ছা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো পরের আপডেট জানার জন্য। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রস্তুতিটা কিন্তু চালিয়ে যাও, ঠিক আছে, থামলে হবে না। আচ্ছা, চলো, ভালো থেকো।